অনেক বছর আগে 12-13 বছর হবে প্রায়, ঢাকার উত্তরার 11 নম্বর সেক্টরের কাঁচা বাজার, যেখানে এখন কাঁচা বাজারটি আর এক্সিস্ট করে না, সেখানে একটি টাওয়ার হয়েছে, জমজম টাওয়ার। তো সেই কাঁচা বাজার থেকে সবজি কিনছিলাম। আমার এখন মনে আছে ঘটনাটি। একটি বাঁধাকপি কিনেছিলাম। তো 12-13 বছর আগে সেই বাঁধাকপিটির দাম পড়েছিল খুব সম্ভবত, আমার যতদূর মনে পড়ে, 30 টাকা অথবা 35 টাকা, এক্স্যাক্টলি মনে করতে পারছি না, দুটোর একটা। তো বাঁধাকপি কিনে নিয়ে বাসায় গিয়ে টিভি দেখছিলাম। তো টিভিতে ঘটনাচক্রে এই সবজির উপর একটি প্রতিবেদন দেখানো হচ্ছিল। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, দূরের জেলাগুলো থেকে যেভাবে ঢাকায় আসে, পুরো পরিবহন প্রক্রিয়াটি, সাপ্লাই চেইন প্রসেসটি দেখাচ্ছিল, কিভাবে ঢাকা পর্যন্ত এসে পৌঁছয়। তো দেখাচ্ছিল উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বাঁধাকপিগুলো কৃষকের ক্ষেত থেকে, জমিন থেকে একেবারে টাটকা বাঁধাকপি ট্রাকে ওঠানো হচ্ছে। তো সেখানে যিনি কিনলেন তিনি 3 টাকা পিস তার পড়েছে প্রতিটি বাঁধাকপি। 3 টাকা পিস কিনে ঢাকায় কারওয়ান বাজার পর্যন্ত এনে পৌঁছে দিলেন। তারপর সেখান থেকে আবার উত্তরায় চলে আসলো, বিভিন্ন জায়গায় গেল ঢাকা শহরের। তো দেখানো হলো যে সেই 3 টাকার বাঁধাকপি উত্তরা 11 নম্বর সেক্টর আসতে আসতে কী করে 35 টাকা বা 30 টাকা হলো। তো দেখানো হয়েছিল যে যতগুলো নির্বাচনী এলাকা পড়েছে, বগুড়া থেকে সম্ভবত দেখানো হচ্ছিল, বগুড়া থেকে ঢাকা অবধি যতগুলো নির্বাচনী কেন্দ্র, নির্বাচনী আসন পড়েছিল রাস্তায়, প্রতিটি আসনে সেই সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্যের যারা চেলাপেলা, যারা সেই সংসদ সদস্যের শক্তি, সেই শক্তিগুলো বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সেই ট্রাকের কাছ থেকে চাঁদা নিয়েছে। তো এইটি হলো বেসরকারি চাঁদা। আর সরকারি চাঁদা তো আছেই, ট্রাফিক পুলিশের সার্জেন্টরা তারাও বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকেন চাঁদা তোলবার জন্য, সেটিও আমরা জানি। তো সেইভাবেই বাঁধাকপিটি 3 টাকার বাঁধাকপি আমি উত্তরায় আমাকে 30 বা 35 টাকা কিনতে হয়েছে। সো এটি একটি জাস্ট উদাহরণ দিলাম র্যান্ডমলি, অন্যান্য পণ্যের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। সো তখন পর্যন্ত আমি অত ভালো বুঝতাম না বিষয়টি, যে সাপ্লাই চেইন কীভাবে কাজ করে আর দাম বাড়াবার ক্ষেত্রে এটির ভূমিকা কী। তো আমরা জানি, বিচ্ছিন্নভাবে পত্রিকায় পড়েছি, টিভিতে দেখি, শুনি, চাঁদাবাজি হয়, চাঁদাবাজ, চাঁদাবাজি, এগুলো খুবই ঘৃণার্য শব্দ। বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে এই শব্দগুলো উচ্চারণ করেন। বাট তারপরও কিন্তু যায়নি, বহাল তবিয়তে চাঁদাবাজি আছে, চাঁদাবাজরা আছেন। শুধু আছেন তাই না, তারা চাঁদাবাজি করে প্রথমে লাখপতি, তারপর কোটিপতি, তারপরে তারাই আবার সংসদ সদস্য হয়ে যাচ্ছেন একটা সময়। অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। অতীতের বড় একজন চাঁদাবাজ, অতীতের বড় একজন খুনি, অতীতের বড় একজন সন্ত্রাসী, অতীতের বড় একজন গুন্ডা, তিনি এখন সংসদ সদস্য। অসংখ্য উদাহরণ অতীতের সংসদগুলো থেকে দেয়া যাবে। আমি আশা করব এবং করছি এখনকার সংসদে এরকম কেউ নেই। শেখ হাসিনা বলে কক্সবাজারের বদি ছিলেন, হাসিনার খুব প্রিয় পাত্র ছিলেন বদি। বাংলাদেশের একমাত্র ড্রাগের পরিবেশক, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য রচয়িতা, যা কিছু হোক ড্রাগ সংক্রান্ত, সোল এজেন্ট, ডিস্ট্রিবিউটার, যা কিছু আমরা বলি, সব কিছু ছিলেন তিনি, বদি। হাসিনার খুব পছন্দের ছিল। যাই হোক, সংসদ সদস্যদের আবার সক্ষমতা থাকতে হয়, কারণ তিনি যেই দল করেন বা যেই দল তাকে নমিনেট করেছিল, তাকে সংসদ সদস্য বানিয়ে এনেছিল, সেই দলের প্রতি তার দায়িত্ব আছে। তো সেই জন্যে দলীয় প্রধান বা সেই দল কেন্দ্রীয়ভাবে চায় তাদের সংসদ সদস্যরা ফাইন্যান্সিয়ালি স্টেবল হোক। আর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তো সবার এমনি এমনি আসে না, কিছু ডান বাম করতে হয়, এর মধ্যে চাঁদাবাজি অন্যতম একটি বিষয়। তো চাঁদাবাজি গত 18 মাসে আমরা দেখলাম, একটি ভয়ঙ্কর সত্য আমাদের সামনে উন্মোচিত হলো। আমরা ভেবেছিলাম যে অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা চাঁদাবাজি দেখতে হবে না আমাদের, বাট আরও বেশি দেখতে হয়েছে। বিভিন্ন সময় আমরা জানি, লোকেরা মন্তব্য করেছেন, কেউ মিম বানিয়েছেন, কোথাও ফটোকার্ড দেখেছেন আপনারা, যে আগে দিতাম 1 লাখ, এখন দেই 3 লাখ। তো আবার সেনাবাহিনী মাঠে ছিল। ইন্টারেস্টিংলি এই ঘটনাগুলো আমরা কখনো ভুলতে পারবো না, এবং এই প্রহসনগুলো আমাদের চোখের সামনে সবসময় থাকবে, যাবে না কখনো। সেনাবাহিনী ফুল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে ছিল, অ্যাট দ্য সেম টাইম চাঁদাবাজি আগের চেয়ে 2 গুণ 3 গুণ হয়েছে। তো বেশি আছর করেছিল বিষয়টি বিএনপিকে, এবং তারেক রহমান সাহেব লন্ডনে থেকে 1010 বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার আদেশ দিয়েছিলেন তাদের চাঁদাবাজির কারণে। তিনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, যদিও তারা আবার দেখা গিয়েছে নেতৃস্থানীয়দের 1 মাস 2 মাস পর আবার দলে ফিরিয়ে নিয়েছেন। সম্ভবত সেই জন্যই চাঁদাবাজি থামে না।
তো যাই হোক, আজকের এপিসোড বা এখানে যে বিষয়ে কথা বলার জন্য মূলত শুরু করেছি সেটি হলো আমাদের সেই টাইগার আবদুল্লাহ বা হাসনাত আবদুল্লাহ। সো তিনি জুলাই অভ্যুত্থানের একটি কাঙ্ক্ষিত মুখ, সম্ভবত সবচাইতে উচ্চকণ্ঠ, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যান্য সামাজিক অনাচারের বিরুদ্ধে সবচাইতে উচ্চকণ্ঠ যে মানুষটি, তিনি হাসনাত আবদুল্লাহ, এবং ইয়াংগেস্ট, বয়সও তার খুব কম। তো হাসনাত আবদুল্লাহ দায়িত্ব নিয়েই এর আগে একটা এপিসোড করেছিলাম, সদ্যই, বেশি দেরি হয়নি, আবার তাকে নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ তিনি ঘটনাই এমন ঘটাচ্ছেন, করব কি। তো দায়িত্ব নিয়েই তিনি হুঙ্কার দিয়েছিলেন এলাকাবাসীর উদ্দেশ্যে, ব্যবসায়ীদের উদ্দেশ্যে, যে কোনো ব্যবসায়ীর কাছ থেকে কেউ চাঁদা নিতে পারবে না, চাঁদা আপনারা দেবেন না। এবং সরকারি অফিসারদের সতর্ক করেছিলেন যে কোনো সরকারি অফিসার যদি এই নিয়তে দেবিদ্বারে এসে থাকেন, হাসনাত আবদুল্লাহ নির্বাচনী এলাকাটি দেবিদ্বার, কুমিল্লা 4, যে টাকা কামাবার ধান্দায় যদি আপনারা এলাকায় এসে থাকেন, আপনাদের হাত থাকবে না কারো, যে এই হাত যদি জনগণের দিকে বাড়ান অসৎ উদ্দেশ্যে টাকা কামাবার জন্য, সরকারি অফিসারদের হুঙ্কার দিয়েছিলেন। তো প্রতিটি সংসদ সদস্য যদি এরকম হুঙ্কার দিতে পারতেন তাদের এলাকায়, সম্ভবত কিছু হলেও সেটা আছর পড়ত। সরকারি অফিসাররা যেভাবে র্যাম্পেন্ট ঘুষ খাচ্ছেন মানুষকে আটকিয়ে, সেটা বন্ধ হতো। যেই কাজেই আপনি ভূমি অফিসে যাবেন, ভূমি সংক্রান্ত কিছু আপনার আছে, আপনি বাদী হন বিবাদী হন, আপনি সত্য পক্ষের লোক হন, আপনি অন্যায়কারী হন, কোনো ব্যাপার না, যেই পক্ষেরই হন, টাকা আপনাকে ব্যয় করতে হবে। আপনার নিজের জমি বিক্রি করেছেন, নিজের টাকা দিয়ে, শর্ট টাকা দিয়ে কারো কাছ থেকে জমি কিনেছেন, এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে না টাকা না ঢাললে, এগুলো আমরা জানি। তো এগুলো বন্ধ হয়নি, আমরা দেখলাম খুব দুর্দান্ত সাহসিকতার সঙ্গে এই 18 মাসও সেগুলো চলেছিল। তো যাই হোক, সেটি সম্ভবত আমাদের দুর্ভাগ্য। কিন্তু হাসনাত আবারও হুঙ্কার দিলেন। তো হাসনাত একটু ব্যগ্র প্রকৃতির, তো মাঝে মধ্যেই তাকে হুঙ্কার দিতে হয়, এটি তার টাইপ, না দিয়ে তিনি পারেন না। তো হাসনাত আবার হুঙ্কার দিলেন, একটি যুগান্তরের একটি ভিডিওতে আমার চোখ পড়ল, আপনারাও নিশ্চয়ই দেখে থাকবেন, আমার ধারণা ভিডিওটি ভাইরাল হয়েছে ইতিমধ্যে। তো সেই যুগান্তরের ভিডিওতে দেখলাম হাসনাত তার এলাকায় কাউকে ফোন দিয়েছেন, কোনো ইজারাদারকে ফোন দিয়ে বলছেন যে আপনি শুধু বাজারের ভিতরে টাকা তুলবেন, চাঁদা তুলবেন, কারণ ইজারাদারদের তো টাকা তুলতে হবে, তারা খরচ করে ইজারা নিয়েছেন। তো বাজারের বাইরে আসবেন না, কাঁচা বাজার বা সবজি এলাকায় এসে চাঁদাবাজি করবেন না, যদি করেন তাহলে এলাকাবাসী আপনাকে বেঁধে ফেলবে, আমি তাদের বলে দিচ্ছি, বেঁধে পুলিশে হস্তান্তর করবে, এর কোনো ব্যতিক্রম হবে না। তো অবাক হলাম যে হাসনাত তার অ্যাকশনে চলে গেছেন, শুরু করে দিয়েছেন, পরিষ্কার করছেন দেবিদ্বার তার এলাকা। এবং সেই ভিডিওতে একজন কমেন্ট করেছেন, মন চায় 5 বছর গিয়ে দেবিদ্বারে বসবাস করি। সেই কমেন্টটি আমি আমার থাম্বনেইলে দিয়েছি। এটি একজন, যিনি ভিডিও দেখেছেন, একজন ভিউয়ার কিংবা অডিয়েন্স, যাকেই বলি আমরা, তিনি কমেন্ট করেছেন তিনি 5 বছর দেবিদ্বারে গিয়ে থেকে আসতে চেয়েছেন। কেন? এই কথাটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, প্রিয় দর্শক শ্রোতা। তিনি বাংলাদেশের যে এলাকায় থাকেন, আমি ধারণা করলাম তার এই কমেন্ট থেকে, তিনি ভালো ছিলেন না, তিনি ভালো নেই। নিশ্চয়ই তিনি বা তার আত্মীয়রা বা কাছের মানুষেরা চাঁদাবাজির শিকার হয়েছেন এবং সেইটির প্রতিকার করতে পারেননি। যদি পারতেন তাহলে আজকে তাকে এই আক্ষেপ করে এই কমেন্ট লিখতে হতো না। এই কমেন্টটিকে আমরা খুবই সাধারণভাবে নিতে পারি, আবার চাইলে খুব সিরিয়াসলি নিতে পারি। আমি তো এই কমেন্টটিকে খুব সিরিয়াসলি নেওয়ার পক্ষে, কারণ বাংলাদেশের বহু মানুষের এই তিক্ত অভিজ্ঞতা হয়েছে, অনেকের হয়েছে তিক্ত অভিজ্ঞতা। উত্তর এলাকায় আমি এক চায়ের দোকানির কাছে অনেক বছর পর চা খেতে গেলাম। মাঝখানে আমি কিছুদিন উত্তরায় ছিলাম না, আমি আগে উত্তরাতেই থাকতাম, কয়েক বছর উত্তরায় আমার থাকা হয়নি। তো ফিরে এসে আমি চায়ের দোকানে চা খেতে গেলাম, আমার পরিচিত চায়ের দোকানি। তো খুব ভালো লাগলো, অনেকদিন পর ওকে দেখলাম, ও খুব খুশি হলো আমাকে দেখে। চা খেতে খেতে জিজ্ঞেস করলাম ও কেমন আছে। এটি 2 মাস আগের কথা। তো আমাকে বললেন, ভালো নেই স্যার। কী হয়েছে? চাঁদার যন্ত্রণায় বাঁচি না, কত টাকা ইনকাম করি, চাঁদাই অর্ধেক চলে যায়। তো জিজ্ঞেস করলাম কে নিচ্ছে চাঁদা, কজন নিচ্ছে, কাকে কাকে দিচ্ছ? নাম বলতে রাজি হলো না। অনেক অভয় দিলাম যে দেখো, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমার মতো করে চেষ্টা করব তোমার চাঁদাবাজিটা যাতে বন্ধ হয়, সেই জন্যে। বলেনি, বলল স্যার পরে বলবো। সাহস পাইনি আর কি, ভেবেছে আমি যদি কিছু বলি সেটার আবার পার্শ্ব প্রতিক্রিয়া হবে তার উপর। তো চায়ের দোকানদার, তিনি সহ্য করতে পারবেন না, সেটা হ্যান্ডেল করতে পারবেন না। তো বললেন যে আগে একজনকে চাঁদা দিতাম। আমি আবার কম্পেয়ার করবার জন্য জিজ্ঞেস করলাম যে হাসিনা আমলে কেমন ছিল, চাঁদা তো তখনও ছিল। বলছে স্যার তখন তো চাঁদা দিতাম একজনকে, এখন দেই 3 জনকে। কি ভয়ঙ্কর কথা!
জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে এই প্রত্যাশা ছিল না আমাদের, না, কখনো না। বাট সেটি আমাদের দেখতে হলো, দুঃখজনক। তো তার উদাহরণ দিলাম এই জন্যে যে পুরো বাংলাদেশই চাঁদাবাজের একটি নেটওয়ার্কের মধ্যে আছে। সো তারেক রহমান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী, ঘোষণা করেছেন যে তিনি দুর্নীতি, চাঁদাবাজি এইসব বন্ধ করবেন। তা আমরা প্রত্যাশায় থাকলাম, দেখি তিনি কি করেন। বিড়াল মারতে হয় প্রথম রাতে, দেরি করলে বিড়াল মারা যায় না। কিছু অ্যাকশন দেখতে চাই, অ্যাকশন, অ্যাকশন, উই মিন ইট। আমরা আরও কিছু হাসনাত আবদুল্লাহ দেখতে চাই, আরও কিছু টাইগার দেখতে চাই, যারা হুঙ্কার দেবার সাহস রাখেন। সবচেয়ে আগে দরকার সাহসটি। তখনই সম্ভব যখন নিজে স্বচ্ছ হব। কজন সংসদ সদস্য স্বচ্ছ আছেন সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। কারণ সংসদ সদস্যদের বেশিরভাগই ঋণ খেলাপি, যারা ব্যাংকের শত শত কোটি টাকা নিয়ে মেরে দিয়েছেন, বাবার টাকা মনে করেছেন, কোনোদিন ফেরত দেননি, নানান উছিলায় রিশিডিউল করেছেন, এই করেছেন, সেই করেছেন, মূল কথা হলো টাকাটি ফেরত দেননি। সো আমাদের সেই টেনশন থেকেই যায়, এই সাংসদদের কাছ থেকে আমরা হাসনাত আবদুল্লাহ পাবো কিনা আরেকজন, সেই হুঙ্কার আমরা পাবো কিনা, যেই হুঙ্কারে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আই স্ট্রংলি ডাউট ইট। ধন্যবাদ প্রিয় দর্শক, সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে।